বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদে আসন সংখ্যা বাড়লেই কি নারীর ক্ষমতায়ন হবে? আসলে নারীদের ক্ষমতায়নের কথা যতই বলা হোক না কেন বা নারীদের অগ্রসরের কথা যতই বলা হোক না কেন, বাস্তব ক্ষেত্রে কি দেখা যায়? নারীরা অনেকাংশে পিছিয়ে আছে। অনেকাংশে তাদের অগ্রগতি হচ্ছে না, যেরকম আশা করা হয় সেটাও হচ্ছে না। যত প্ল্যান পরিকল্পনা কাগজ পর্যন্তই থাকে, বাস্তব অ্যাপ্লিকেশন খুব কম। এবং এটা সবচেয়ে বেশি দেখা যায় নির্বাচনের ক্ষেত্রে। সংরক্ষিত আসনের কথা বলা হয়, 50 থেকে বাড়িয়ে 100 করা হয়। আসলে বাস্তবে এটা কতটা কার্যকর হয়? নারীদেরকে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য কি করতে হবে? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারে? আমরা জনগণ আমাদের পাশ থেকে কি পদক্ষেপ নিতে পারি? বাল্যবিবাহ ঠেকানো, তারপরে নারীদের বা বাচ্চাদের যারা স্কুল থেকে ঝরে পড়ে মেয়েরা, তাদের এই পরিস্থিতি ঠেকাতে আসলে কি করা উচিত? এই নিয়ে আজকে প্রতিবেদন লিখেছে সৈয়দা লাসনা কবির। তিনি লোক প্রশাসন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তো ম্যাম আজকে এই প্রতিবেদন খুব চমৎকার ভাবে এই তথ্যগুলো একজ্যাক্ট ডাটা সহ তুলে ধরেছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানার আছে এখানে। আমাদের দেশে নারীরা আসলে আর্থ এবং সামাজিক শিক্ষাগত দিক থেকে অনেক পিছিয়ে আছে। এটা অনেক বেশি দেখা যায় কখন জানেন? যখন দেখবেন যে আপনাদের স্কুলে, আমরা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পড়ে এসেছি, স্কুল থেকেই দেখা যায় না অনেক মেধাবী মেধাবী মেয়েরা তারা ঝরে পড়ে স্কুলেই। হয়তোবা বাল্য বিবাহের শিকার হয়, ফ্যামিলি আর কন্ট্রিবিউট করবে না পড়াশোনায়, নানা চ্যালেঞ্জের শিকার হতে হয় সেই মেয়েদের। আমার সাথে অনেক ব্রিলিয়ান্ট মেয়ে ছিল, তারা স্কুল পেরোতে না পেরোতে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল। হয়তোবা তারা পড়াশোনা করলে অনেক দেশকে আসলে বিশাল কিছু দান করতে পারতো, এটা আমার বিশ্বাস ছিল আর কি। তো যাই হোক, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য বর্তমানে। নারীদের যে সংরক্ষিত আসন সংসদে, এটা শুরু হয় 1972 সালে 15টি আসন দিয়ে, এবং বর্তমানে সেটা 50টিতে উন্নতি হয়। এই যে 15 থেকে 50-এ উন্নতি হলো, নারীর ক্ষমতায়ন আসলে কতটুকু উন্নতি হয়েছে? এটা তো শুধুমাত্র সংসদের আসন উন্নতি হয়েছে। দেখা গিয়েছে যে যেই নারীদেরকে এইখানে আসন দেয়া হয়েছে, মনোনীত করা হয়েছে, তাদের মূল কাজটা কি? তাদের মূল কাজ হচ্ছে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, নারী নির্যাতনটা রোধ করা, নারীরা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করে এগুলাকে রুখে দাঁড়ানো, নারীদের সমস্যাগুলোকে আরো সামনে তুলে আনা, যাতে সমাধান করা যায়। কিন্তু তা না করে প্রতিবারই দেখা গেছে যে এই সংরক্ষিত আসনের নারী সদস্যরা তারা দলীয় এজেন্ডা বাস্তবায়নে বেশি মনোনিবেশ করেছেন। এইটা আরো বেশি সমস্যার সৃষ্টি করেছে। এবার আসি যে বর্তমানে সেই অবস্থাটা কি আছে। বর্তমানে যে সংসদ নির্বাচনে নারীদের জন্য 50 থেকে বাড়িয়ে 100টি সংরক্ষিত আসন করা হয়েছে, কিন্তু একটা বিশাল পরিবর্তন আনা হয়েছে এখানে। আগে যে পরোক্ষভাবে নারীদেরকে মনোনীত করা হতো, এখন আর সেই সুযোগ নেই। এখন 400 সংসদ আসন হবে। তার মধ্যে তো আমাদের নির্বাচনে যে পুরো দেশকে ভাগ করা হয় 300 আসনে, সেই 300 আসনে তো 300 মনোনীত প্রার্থী থাকবে, মানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেই। 100টা সংরক্ষিত সিট থাকবে মহিলা নারীদের জন্য। এই 100টা সিটে তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং নির্বাচনের মাধ্যমেই তারা কি হবে? ইলেক্টেড হবে। এখানে সিলেকশনের বিষয়টা থাকবে না, তারা ইলেক্টেড হবে। তো এই 100 জন যে নির্বাচিত হবে, তাদের নির্বাচনের সিস্টেমটা হবে একটা ঘূর্ণমান পদ্ধতিটা আমি একটু পরে বুঝিয়ে বলতেছি। তো আশা করা যায় যে এবার যেহেতু তারা রাজনৈতিকভাবে নির্বাচিত হবে, মানে তারা মাঠে নির্বাচন করবে, তো এই ক্ষেত্রে হয়তোবা তাদের ভূমিকাটা আগের থেকে একটু চেঞ্জ আসবে, নারীর ক্ষমতায়নের বিষয়টা হয়তোবা আস্তে আস্তে নিশ্চিত হবে। এবার আসি যে ঘূর্ণায়মান নির্বাচন পদ্ধতিটা কি। দেখেন, আমাদের আসন সংখ্যা আছে টোটাল 300। আসন সংখ্যা আছে 300, সংরক্ষিত নারী আসন 100, মানে 100টায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর কি। তো এখন 300 আসনের মধ্যে 100 নারী প্রতিদ্বন্দ্বিতা কিভাবে করবে? তারা প্রথম 300 আসনের থেকে যে কোনো 100 আসনে নির্বাচন করবে। সেই নির্বাচন শেষ হওয়ার পরে পরবর্তীতে আবার 100 আসনে নির্বাচন করবে, এরপরে আবার 100 আসনে নির্বাচন করবে। এইভাবে করে আসলে তাদেরকে নির্বাচনটা, মানে তিনবারে আর কি ঘূর্ণায়মান পদ্ধতিতে তাদের নির্বাচনটা সিস্টেমটা আগাবে আর কি। এই পদ্ধতিটা সম্পূর্ণ ক্লিয়ার করে নাই, তবে এইটুকুই ব্যাখ্যা করেছে আর কি। যাই হোক, এবার আসছি যে 1979 সালের কথা। 1979 সালে প্রথমবারের মতো দেখা যায় নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়। 1996 সালে 15টি আসনে, 2008 সালে 21টি আসনে, যা খুবই কম। 300টি আসনের মধ্যে 2008 সালে মাত্র 21টি আসন, এটা খুবই কম।
তো কি করা যেতে পারে এই ব্যাপারে? নারীদেরকে ক্ষমতায়ন আসলে কিভাবে করা যায়? বিষয়টা হচ্ছে কি জানেন? নারীদের রাজনৈতিক সফলতা এখনো সীমিত। তা কেবল নির্বাচনী প্রক্রিয়া পরিবর্তন দিয়ে সমাধান করা সম্ভব নয়। ২০১৮ সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭ জন নারী প্রার্থী ৬৮টি নির্বাচন এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২৩টি এলাকায় বিজয়ী হন। নারীদের জন্য যে ১০০টি আসন বর্তমানে করা হয়েছে তার জন্য অন্তত ২০০ জন নারীর প্রয়োজন। কিন্তু দেখা গেছে কি নারীর পার্টিসিপেশন অনেক কম। যেহেতু এত সংখ্যক নারী প্রার্থী দেশের ইতিহাসে এবার প্রথম প্রতিদ্বন্দ্বিতা করবে, এর আগে কখনো করে নাই। সুতরাং এটা আসলে আমাদের এটা বাস্তবায়ন করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০০৮ সালের আগে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ে নারী নেতৃত্ব ছিল মাত্র ০.৫%। সেখান থেকে আমরা যে ৩৩% উঠে আসব, এইটা আসলে ভাবাটাই বিশাল বড় ব্যাপার। যদিও এটা ২০২০ সালের মধ্যে কার্যকর করার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। আমাদের রাজনৈতিক দলগুলো আসলে ভিতরগতভাবে তারা আসলে নারী রাজনীতির প্রতি অতটা সহনশীল না, বা অতটা সহযোগিতাপূর্ণ আচরণ না তাদেরকে। এবার আসি নির্বাচনের খরচাদির বিষয়টা। দেখেন, ফিক্স করা আছে যে প্রতিটা নির্বাচনে ভোটার প্রতি ১০ টাকা খরচ করতে পারবে। তো একটা আসনে যদি ৪,১২,০০০ ভোটার হয় তাহলে প্রায় ৪১ লাখ টাকা ব্যয় হবে। আর বাস্তবিক ক্ষেত্রে আসলে এটা ১০ থেকে ২০ গুণ বেশি টাকা, এর কম হবে না। তাইলে এত টাকা একটা নারীর নির্বাচনে খরচ করা তার পক্ষে আসলে কতটা সম্ভব, এই নিয়েও কিন্তু একটা কি সন্দেহ রয়ে যায়। আর দেখেন একটা বিষয়, যে নারীদের যে ক্ষমতায়ন, এই ক্ষমতায়নটা যদি শুধুমাত্র আমরা কি শহর কেন্দ্রিক রাখি, তখন কিন্তু আসলে নারীদের প্রকৃত যে আমরা উন্নতি চাচ্ছি সেটা হবে না। প্রত্যন্ত এলাকা থেকে নারী ক্ষমতায়নদের নারী নেতৃত্ব উঠে আসতে হবে। আর সেই ক্ষেত্রে এই এত টাকা ব্যয় করা দলীয় সাপোর্ট ছাড়া, রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া এটা আসলে সম্ভব না। শুধু রাজনৈতিক দল না, আমরা যারা ভোটার আছি সেই ভোটার জনগণের সমন্বিত প্রচেষ্টা দরকার। কেন ভোটারদের একটা বড় অংশ এখনো নারী নেতৃত্ব যথাযথভাবে মূল্যায়ন করতে পারে না। তারা ধাপে ধাপে নারীদের প্রতিনিধিত্ব বাড়িয়ে, কারা যারা হচ্ছে রাজনৈতিক দলগুলো আছে তারা এটা নিশ্চিত করতে হবে। কেননা এর একটা সিস্টেম আমরা দেখেছি কোথায়, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে। সেই দেশে একটা থিওরি আছে, ক্রিটিক্যাল মাস থিওরি। এই থিওরিতে তারা কি করছে, প্রতি ধাপে ধাপে নারীদের প্রতিনিধিত্ব বাড়িয়েছে এবং বাড়াতে বাড়াতে একসময় একটা টেকসই ব্যবস্থা তৈরি করেছে। আমাদের দেশেও এরকম করা উচিত যে প্রতি ধাপে ধাপে নারীদেরকে আসলে ক্ষমতায় আনা উচিত। বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি তাদের মোট প্রার্থীর ১০ থেকে ১৫% নারী প্রার্থী মনোনয়ন দেয়, তাহলেই দেখবেন যে নারীর রাজনীতিতে অংশগ্রহণ বেড়ে গেছে এবং পরবর্তীতে এই ক্ষমতায়নটা আসলে আরো বেশি হবে। নারীরা আসলে রাজনীতিতে আসা শুরু করলে একটা প্লট চেঞ্জ হবে তাদের জন্য, দলের অবস্থানও শক্তিশালী হবে। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি জানেন, যে নারীদের মনোনীত করা হয় কোথায়? দেখা যায় কি জানেন, যেই অবস্থানগুলো, এটা একটা রাজনৈতিক দলগুলোর একটা কারচুপি। এই ব্যাপারটা কি হয় যে আমাদের দেশের আসন তো ৩০০, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু কিছু কিছু জায়গা আছে যে এই আসনে তার পাওয়ার বেশি, এই আসনে সে জিতবে, জিতার সম্ভাবনা বেশি। কিছু রাজনৈতিক আসন আছে যেগুলোতে তার জিতার সম্ভাবনা কম। তারা মুখে মুখে বলে যে নারীর ক্ষমতায়ন দিব, তারা দেখা যায় কি যে আসনে জিতার সম্ভাবনা কম ওই আসনে নারীকে মনোনীত করে। তো আলটিমেটলি নারী তো হেরে যাবে। তো হেরে গেলে এমনিই নারীরা ক্ষমতায় রাজনীতিতে আনাটা তাদেরকে খুব টাফ হয়। তার উপর যদি হারার শিকার হয়, জয়ের সম্ভাবনা কমে যায়, তখন তারা আরো বেশি অবহেলার পরিণত হয়। তো এতে আসলে নারীদের ক্ষমতায়নটাকে আরো বেশি ডিমোটিভেট করা হয়। উচিত কি যে দলীয় রাজনীতিতে যারা যেখানে ক্ষমতায়ন বেশি, যেই দলের, ধরেন মুন্সিগঞ্জে বিএনপির একটা প্রভাব বেশি, মুন্সিগঞ্জে মহিলা প্রার্থী মনোনীত করুক, তাহলে তো সে জিতে যাবে। অন্য নারীরাও ইনফ্লুয়েন্স হবে যে না, আমাদেরও আসলে রাজনীতিতে আসা উচিত, রাজনীতিতে পার্টিসিপেট করা উচিত। তাহলে দেখা যাবে যে এই একটা সমস্যার সমাধান করা যায়। তো তাদেরকে কি কোথায় মনোনয়ন করতে হবে, যে এখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সেই সকল আসনগুলোতে তাদেরকে মনোনয়ন দিতে হবে। আচ্ছা, এবার আসি আরেকটা বিষয়। যারা সংসদের নারীদের প্রকৃত সমস্যা, বিশেষ করে গ্রামীণ নারী সমাজের চাহিদার সংকট যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হবে, কারা? যে সকল নারীরা আসলে একটু নারী নেতৃত্ব যদি আসে, নারী নেতৃত্ব ছাড়া তো এটা সম্ভব হবে না। পুরুষ দিয়ে আসলে আহ এই ব্যাপারটা আসলে তারা ওইভাবে নিবে না।
তো সেক্ষেত্রে নারীদেরকে এই জন্য আমাদের দরকার। কেন আমাদের দেশে 50% নারী আছে, তাদের যদি নেতৃত্বের অংশ 50% এর কাছাকাছি না থাকে, অন্তত 30% যদি না থাকে, তাহলে সেটা তো সমস্যা, তাই না? আচ্ছা, আর আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কিছু ভূমিকা নেওয়া উচিত। প্রথমত ভূমিকাটা হচ্ছে কি, যে রাজনৈতিক দলগুলোর যে আসন, হ্যাঁ, যদি যদি রাজনৈতিক দলগুলো তাদের 300 আসনের অন্তত 10 ভাগ আসনে নারী মনোনয়ন দিতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচন কমিশন যাতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। তার মানে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য কি একটু কঠোর হতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমানে নির্বাচন কমিশন আছে তাকে, ঠিক আছে? আচ্ছা, নারীদের অংশগ্রহণ ছাড়া আসলে কি সফলতা ইতিহাস সাক্ষী আছে যে কখনো সম্ভব হয়নি। আপনারা দেখেন, যত বড় বড় আন্দোলন হোক, যত বড় বড় গণ অভ্যুত্থান হোক, আমাদের মুক্তিযুদ্ধ দেখুন, ভাষা আন্দোলন দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের ভূমিকা। ইভেন 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক ভূমিকা রয়েছে, ব্যাপক অংশগ্রহণ রয়েছে। এই আন্দোলন সফল হওয়ার 50% এর বেশি ভূমিকা আছে নারীদের। অথচ আমরা নির্বাচনের ক্ষেত্রেই তাদেরকে ভুলে যাই, তাই না? আচ্ছা, এছাড়াও আরেকটা বিষয় আছে, এখানে ম্যাম দেখিয়েছে চমৎকার ভাবে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের কথা। ইউনিয়ন পরিষদে কিন্তু আমরা জানি কি, নারীর নারীদের মনোনীত নারী আছে এখানে, নারীরা মেম্বার নির্বাচন করে, চেয়ারম্যান নির্বাচন করে, ঠিক আছে, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে, কিন্তু তারা আসলে নারীদের অধিকার সম্পর্কে, নারীদের ক্ষমতার পরিধি সম্পর্কে তাদের অল্প বিস্তর জ্ঞান থাকে। এটা প্র্যাকটিক্যাল ধারণা বেশিরভাগ নারীর ক্ষেত্রেই, এবং তারা ইউনিয়ন পরিষদের ম্যানুয়াল সম্পর্কেও তাদের যথাযথ জ্ঞান নেই। তো এই কারণে দেখা যায় আসলে তারা নারীদের যে অধিকারটা নিশ্চিত করবে এই ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে না। সিদ্ধান্ত গ্রহণে দেখা যায় যে তাদেরকে আসলে সক্রিয়ভাবে ভূমিকা রাখতেই দেওয়া হয় না। মানে বলে না অনেক সময় দুধ ভাত করে রাখা, ঠিক অনেকটা এরকমের মতো, ঠিক আছে? নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন কেবল তাদের নির্বাচিত হওয়া বা সংরক্ষিত আসনে উপস্থিতি থাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে তারা নিজেদের মতামত প্রকাশ করতে পারবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবে, তাদের নেতৃত্বের সক্ষমতা কাজে লাগিয়ে নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারবে। তাহলেই আসলে নারী ক্ষমতায়ন নিশ্চিত হবে। যেসব দেশে নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছে, সেসব দেশে দুর্নীতি হ্রাস হয়েছে, গণতন্ত্র অগ্রগতি হয়েছে, সার্বিক সুখ সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। আমরা নারীদেরকে যদি ক্ষমতায়ন করতে পারি, হয়তোবা ইনশাআল্লাহ আমরাও আরো বেশি ডেভেলপ করতে পারবো। অন্তত দুর্নীতিগ্রস্ত মানে পুরুষদের থেকে নারীরা আশা করা যায় কমই হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। ম্যাম এখানে খুব সুন্দর সুন্দর বেশ কিছু তথ্য দিয়েছে। আহ আশা করি ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ সবাইকে।